নাসিরউদ্দিন কমিশনের পথে চলা শুরু। সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি সিইসির। আইন সংস্কার না করে নতুন ইসি নিয়োগ দেয়ায় জাতীয় নাগরিক কমিটির প্রত্যাখ্যান। ব্যাটারি চালিত রিকশা চালকদের গণ অবস্থানে দিনভর যানজটে ভোগান্তি। 12 দফা আদায়ে কালো কর্মসূচি। ট্রাফিক ব্যবস্থাপনায় অবসরপ্রাপ্তদের নিয়ে হবে কমিউনিটি পুলিশ। এবং 5 বিসিএসে নিয়োগ পাবেন 18,000-এর বেশি, জানালেন জনপ্রশাসন সচিব। 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ল সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব জমার সময়সীমা। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। যাত্রা শুরু হলো নাসিরউদ্দিন কমিশনের। শপথ নিয়েই নির্বাচন ভবনে যোগ দিলেন নতুন সিইসি সহ 5 কমিশনার। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার বলেন, জাতির প্রত্যাশা পূরণে চ্যালেঞ্জ মোকাবিলার সাহস ও অভিজ্ঞতা নিয়েই কাজ করবে নতুন কমিশন। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি। এর আগে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিযুক্ত নির্বাচন কমিশনারদের শপথ পড়ান প্রধান বিচারপতি। শপথ নিয়েই নির্বাচন ভবনে নতুন সিইসি এএমএম নাসিরউদ্দিন সহ 5 কমিশনার। এ সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান নির্বাচন কমিশনের কর্মকর্তারা। নিজেদের মধ্যে সংক্ষিপ্ত পরিচিতি পর্ব আর আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে আসেন সিইসির নেতৃত্বে 4 কমিশনার। সিইসি বলেন, ক্রান্তিকালে জাতির এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবেলায় সাহস ও অভিজ্ঞতা নিয়েই কাজ করবে নতুন কমিশন। মানুষ তো এখন বুটের নাম শুনলে নাক ছিটকায়, বলে দূর এগুলো গিয়ে লাভ কি হবে, বুট তো এমনি হয়ে যাবে। কেউ কেউ বলে রাত্রে হয়ে গেছে, এরকম বলে। কেউ কেউ বলে যে কি কুত্তামার্কা নির্বাচন, সরি ফর দ্য ওয়ার্ড, কিছু মনে করি না। পত্রিকা আপনারা লিখছেন এগুলো কুত্তামার্কা নির্বাচন, আপনাদের কি কোট করতেছি এগুলো। আমি আমার নিজের বক্তব্য না। এই যে মানুষকে আগ্রহী করে ভোটের সেন্টারে নিয়ে আসা, এর যে মানুষের যে আগ্রহ যেটা নষ্ট হয়ে গেছে ভোটের প্রতি, সেটাকে পুনরায় রেস্টোর করা, এইখানে তো আপনাদের ভূমিকা লাগবে। এবং আমরা যে খাস নিয়তে কাজ করতেছি, এটা মানুষকে জানানোটা আপনাদের দায়িত্বের মধ্যে পড়বে। এর আগে রোববার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ নেন সিইসি সহ 5 কমিশনার। নবনিযুক্ত কমিশনারদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ সময় কমিশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধান বিচারপতি। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্চ কমিটির সদস্যরাও। শপথ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিইসি জানান, সহি নিয়তে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ নবগঠিত কমিশন। এজন্য রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা দরকার। রাজনৈতিক দলগুলো যারা ইলেকশন করবেন, তারা 15-16 বছর ধরে বলে আসতেছেন আমরা ভোটের অধিকার চাই, আমরা অবাধে ভোট দিতে চাই। সুতরাং তাদেরকে আমরা সাথে পাবো এবং তাদের ডিমান্ডটাকে আমরা বাস্তবায়নে সহযোগিতা করব। সংবিধান সহ দ্রুত প্রয়োজনীয় সংস্কার চান সিইসি। আওয়ামী লীগ ভোটে অংশ নেওয়া প্রসঙ্গে সিইসি বলেন, দ্রুত দলটি নিয়ে ওঠা বিতর্কের অবসান হওয়া উচিত। অনেক বিতর্ক চলছে, আপনারাও দেখতে পাবেন যখন ফয়সালা হবে। নাসিরউদ্দিন কমিশনের অধীনেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নতুন এই কমিশনের উপর আস্থা রাখছে দেশের অধিকাংশ রাজনৈতিক দল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সংস্কার কমিশনের প্রস্তাবের আগেই আওয়ামী লীগের আইনে ইসি গঠন করে ছাত্র জনতার অভ্যুত্থানকে কলঙ্কিত করেছে অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ তুলে নতুন কমিশন প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। বিকেলে রাজধানীর বাংলা মোটরে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। 2022 সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে আইনের অধীনে ব্যালট বাক্স ডাকাতি করে জনগণের ভোটাধিকার হরণ করেছিল, সেই একই আইনের অধীনে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন গঠন করেছে। আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সরকারের এমন সিদ্ধান্তে বিস্মিত হয়েছি এবং তাদের এমন পদক্ষেপের তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছি। এই পচাগলা যে ইলেকশন কমিশন রয়েছে এবং তার যে কায়দা কানুন রয়েছে, সেই জায়গা থেকে এটাকে যদি সঠিকভাবে পুনর্বিন্যাস না করে আগামী কোনো ইলেকশন হয়, সেই ইলেকশনে এই শহীদদের সাথে বেইমানি হবে। অতীতের কমিশনগুলো কলঙ্কজনক নির্বাচন আয়োজন করে তারা শপথ ভঙ্গ ও সংবিধান বিরোধী কাজ করেছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। দুপুরে নির্বাচন ভবনে বুদ্ধিজীবী, শিক্ষক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে বদিউল আলম বলেন, বৈঠকে সাবেক ইসির বিচারের কথা উঠেছে। এছাড়াও
বৈঠকে উঠে এসেছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা, যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইসির স্বাধীনতা নিশ্চিত করা, না ভোট চালু করার প্রয়োজনীয়তাও। এ সময় অংশীজনরা জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে দেশেও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। নারীর জন্য সরাসরি আসন রাখা ও নির্বাচন কমিশনের আইন পরিবর্তনের প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা করেন বক্তারা। এ সময় স্থানীয় সরকার ব্যবস্থা বিকেন্দ্রীকরণ করার পরামর্শ দেয়া হয়। ইলেকশন কমিশনের যে স্বাধীন সত্তা সেটা সম্পর্কে আমি বলেছি এবং নির্বাচনে আইসিটি ব্যবহার এই বিষয়ে কথা বলেছি। 2 কক্ষ বিশিষ্ট যদি আইনসভা হয় তাহলে ও দায়বদ্ধতার জায়গাটা বেশি, পরিসরটা আরো বড় হবে। আমি তাদেরকে প্রস্তাবনা দিলাম যে আপনাদের মধ্যে একটা বিচারের একটা ব্যবস্থা যদি রাখা যায়, যে তারাই এই নির্বাচন কমিশনে এটা বিচার করবে। অতীতের নির্বাচন কমিশনগুলো যে কলঙ্কজনক নির্বাচন করেছে, পাতানো নির্বাচন করেছে, তো তারা এটা করার মাধ্যমে তারা শপথ ভঙ্গ করেছে, তারা সংবিধান লঙ্ঘন করেছে এবং এর তাদেরকে বিচারের আওতায় আনা কথা প্রায় সবাই বলেছে। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার, এই 3 বিষয়কে সংবিধানের মূলনীতি হিসেবে চায় বিএনপি। একই সঙ্গে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার সুপারিশ করবে দলটি। সংস্কার প্রস্তাব প্রণয়ন কমিটির অন্যতম সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলছেন, খুব শিগগিরই কমিশনের কাছে দেয়া হবে প্রস্তাবনা। একজন বিশ্লেষক মনে করেন, রাজনৈতিক কৌশলে ভেবেচিন্তেই এগুচ্ছে বিএনপি। দেখুন আমার তৈরি প্রতিবেদন। রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত রূপরেখা। ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বছরখানেক আগে থেকেই 31 দফা সংস্কার নিয়ে জনমত গঠন করে আসছিল এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় দল বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের জন্য বিভিন্ন কমিশন গঠন করলে সেখানেও প্রস্তাবনা দেবে দলটি। এ নিয়ে কয়েক দফা বৈঠক করার পর প্রস্তাবনাগুলো প্রায় চূড়ান্ত করেছে দায়িত্বশীল নেতারা। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারকে সংবিধানের মূলনীতি হিসেবে চায় বিএনপি। একই সঙ্গে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার সুপারিশ করা হবে। শেখ হাসিনা না থাকাই মানে সংস্কারের অর্ধেকের বেশি সংস্কার করা হয়ে গেছে। এটাই হলো সবচেয়ে বড় সংস্কার, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিদায়। বিএনপির এই নীতি নির্ধারক বলছেন, নির্বাচিত প্রতিনিধিরাই মূল সংস্কার করবে। আওয়ামী লীগ আমলে যে সমস্ত সংস্কার করা হয়েছে সেগুলোকে বাদ দিয়ে তার পূর্বের অবস্থায় যাওয়া, এটাই হলো আমাদের মৌলিক অবস্থান। বিএনপির 31 দফা সংস্কার প্রস্তাব, সেটাকে একটু ইলাবোরেট করে আমরা সংস্কার প্রস্তাবে নিয়ে এসেছি। তো একটা ফাইনাল টাচ দেওয়া হবে আগামী সোমবারে, তারপরে হয়তো এটা জমা দেওয়া হবে। 2025-এর মধ্যে ডেফিনেটলি আমরা নির্বাচন চাই এবং বর্তমানে যে অবস্থা আছে আগামী এপ্রিল মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। প্রায় প্রতিদিনই যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের দাবি করছে বিএনপি। একই সঙ্গে সংস্কার নিয়ে দলটির অবস্থা অনেকটা এরকম যে, নির্বাচনের জন্য যতটুকু দরকার ততটুকুই এখন হওয়া উচিত। বাংলাদেশের এখন একজন বিশ্লেষক মনে করেন, বিএনপি ভেবেচিন্তে এগুচ্ছে। বিএনপি অনেক সুপরিকল্পিতভাবে এবং বুঝে শুনে তারা রাজনৈতিক কর্মসূচিগুলো গ্রহণ করছে। এই ইন্টারিম ব্যবস্থাপনা তো ইন্টারিম, এটা কোনো স্থায়ী সমাধান না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা ও সংলাপের মাধ্যমে জরুরি সংস্কার সেরে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের দিকে যেতে বলছেন এই রাজনীতি বিশ্লেষক। রাজনৈতিক দলগুলোর সাথে একটা সমঝোতা, তাদের সাথে একটা আলাপ আলোচনার ভিত্তিতে একটা গ্রহণযোগ্য অবাধ নির্বাচনের জন্য যে সংস্কারগুলো জরুরি সেইগুলো করে একটা নির্বাচনের দিকে আমাদের যাওয়া দরকার। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি ক্ষমতার জন্য নয়, বরং জনগণের কল্যাণের জন্য নির্বাচন চাই, এমন দাবি করে দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। সকালে নেতাকর্মীদের সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন মঈন খান। মুক্তিযুদ্ধে শহীদদের পাশাপাশি জুলাই আগস্ট আন্দোলনে নিহতদের স্মরণ করেও দোয়া করেন দলটির নেতাকর্মীরা। পরে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, দেশকে অর্থনৈতিক ব্যর্থতার দিকে নিয়ে যাওয়ার কারণেই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে।
বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, আমরা জনগণের সেবা করার জন্য রাজনীতি করি। জনগণ যদি আমাদের স্বেচ্ছায় ভোট দেয়, আমরা সরকার গঠন করে এই জনগণের উন্নতির জন্য আমরা কাজ করে যাব। আওয়ামী লীগ সরকারের পতনের একটি প্রধান কারণ তাদের অর্থনৈতিক যে ব্যর্থতা, তাদের দুর্নীতি, তাদের লুটপাট। তারা লক্ষ কোটি টাকা এদেশ থেকে পাচার করে বিদেশে নিয়ে গিয়েছিল। বাংলাদেশের শেখ হাসিনা আপনি আর কোনোদিন রাজনীতি করতে পারবেন বলে মনে হয় না। অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। তারেক রহমানে ইনশাআল্লাহ বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলার ক্ষমতা আসবে। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অটোরিকশার বিষয়ে উচ্চ আদালতের আদেশ বাস্তবায়নে কাজ করবে মন্ত্রণালয়। সচিবালয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আরও জানান, ট্রাফিক ব্যবস্থাপনায় অভিজ্ঞ অবসরপ্রাপ্ত সেনা, পুলিশ, আনসারদের নিয়ে গঠন করা হবে কমিউনিটি পুলিশ। শিক্ষার্থীদেরও কাজে লাগানো হবে বলে জানান উপদেষ্টা। অটোরিকশার সম্বন্ধে আমরা তো বাস্তবায়ন করব না, এটা তো উচ্চ আদালতের একটা আদেশ। আমাদের যে আইন মন্ত্রণালয় তারা হয়তো একটা উচ্চ আদালত থেকে আজকে হয়তো একটা কোনো ডিসিশন আসবে, ওই ডিসিশনটা যেটা আসে ওই ডিসিশনের উপরে আমরা যা আসবে ওই ডিসিশনের ব্যাপারে আমরা করব। ওই ট্রাফিকটা উন্নত করার জন্য আমরা ছাত্রদের ব্যবহার করতেছি, তার সাথে সাথে আমরা আমাদের যারা রিটায়ার্ড পুলিশ ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড আর্মি যারা ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড আনসারে যারা ট্রাফিকে কাজ করছে, তাদের নিয়েও আমরা একটা কমিউনিটি পুলিশ করার চিন্তা ভাবনা করা হয়েছে এবং এটা খুব তাড়াতাড়ি কার্যকর করা হবে। 43 থেকে 47তম পর্যন্ত 5 বিসিএস এর মাধ্যমে সব মিলিয়ে 18,149 জন নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন সচিব জানিয়েছেন, শিগগিরই প্রক্রিয়া শুরু হবে। এছাড়া বঞ্চিতদের পদোন্নতির পাশাপাশি ডিসি নিয়োগে তালিকা প্রণয়নের কাজও শুরু হয়েছে বলে জানানো হয়। জনপ্রশাসন সচিব বলেন, সম্পদের হিসাব দাখিলের সময়সীমা থাকবে 31 ডিসেম্বর পর্যন্ত। সরকারি চাকরিতে নিয়োগ দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পাশাপাশি অভ্যুত্থানের পর ক্যাডার সার্ভিস ছেড়ে চলে যান অনেক কর্মকর্তা। ফলে উল্লেখযোগ্য সংখ্যক হারে বেড়েছে শূন্য পদের সংখ্যা। প্রজাতন্ত্রে শূন্য থাকা পদগুলো দ্রুততার সঙ্গে পূরণ করতে এবার নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। ক্যাডার পদে নিয়োগ পাবেন 12,710 জন এবং নন ক্যাডার পদে 5,439 জন। রোববার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এসব নিয়ে সংবাদ সম্মেলন করেন। তিনি জানান, 43তম থেকে 47তম বিসিএস পর্যন্ত নিয়োগগুলো নিয়ে নতুন প্রক্রিয়ায় এগোচ্ছে সরকার। আমরা ইমিডিয়েট বিসিএস এ 18,154 জনকে নিয়োগ দিতে পারবো। ক্যাডারে হলো 12,710, নন ক্যাডারে হলো 5,439। 43তম বিসিএস যেটা অলরেডি 1 জানুয়ারি 2025 যোগদান করার কথা, তাদের ব্যাপারে সর্বশেষ এনএসআই এবং ডিজিএফআই এর মাধ্যমে একটা অধিকতর যাচাই চলছে। 44তম ব্যাচ এই বিসিএস এ লিখিত পরীক্ষার যে কয়জনের হয়েছে এটা আমরা সুপারসিড করে সকলকেই নতুন করে ভাইবা নেওয়া হবে। পদবঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতির বিষয়েও কথা বলেন সচিব। তিনি জানান, ডিসি ফিট লিস্টের কাজও শুরু হয়েছে। ডিএস টু জয়েন্ট সেক্রেটারি এই প্রমোশনটা আপনারা শর্টলি শুরু হবে। যেহেতু অনেকের প্রমোশনের পদোন্নতি হওয়ার পরে পদ দেওয়া যায়নি, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু ব্যাচ ওয়াইজ আবার প্রমোশন আবার ডিউ হয়ে যায়, এটা আবার আরেকটা হিস্ট্রি। এটা একটা জয়েন্ট সেক্রেটারি টু এডিশনাল সেক্রেটারি, এটা একটা। আরেকটা হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যেটা নিয়ে অনেক বিতর্ক এবং অনেক কিছু এবং অনেক দিন অনেক কিছু হয়ে আমরা আজকে আবার বসলাম, সেটা হলো নতুন ডিসি ফিটলিস্ট। এই কাজটা শুরু হবে। এদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময়সীমা 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানান জনপ্রশাসন সচিব। যেহেতু 10B ফর্ম অফ রিটার্ন, এদের সংখ্যা নট মোর দ্যাট কি বলবো 20,000 or 30,000 or হোয়াট এভার ইট ইজ, কিন্তু সম্পদ বিবরণীর সংখ্যা হলো 15 লাখ, পিয়ন থেকে একেবারে প্রেসিডেন্ট। এটা আমরাও চিন্তা করছি, যেহেতু ওরা 1 মাস বাড়াইছে। এটা আপনাদেরকে এখন বললে হবে আনঅফিসিয়াল, কিন্তু আমি একটা চিঠি ইস্যু করবো, আমাদের আপলোড করবো, আপনাদেরকে দিব। আমরাও 1 মাস বাড়ানোর চিন্তা করতেছি। এটা আপনি বাড়াইলে 31 ডিসেম্বর 2024। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রশাসনে চলা অস্থিরতা এখন অনেকটাই নিয়ন্ত্রণে বলেও দাবি মোখলেসুর রহমানের। অনেকটাই গতিবেগ পেয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অটোরিকশার ধাক্কায় আফসানা করিম রাঁচি নিহতের ঘটনায় জাহাঙ্গীরনগর শাটডাউন কর্মসূচি পালন করেছেন 53 ব্যাচের শিক্ষার্থীরা।
সকালে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদে তালা দিয়ে এ কর্মসূচি শুরু করেন তারা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নতুন প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় রাঁচি নিহতের ঘটনায় দায়ী রিকশা চালককে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রশাসনের কর্মকর্তারা কথা বলেন। 7 দিনের মধ্যে ঘাতক চালককে গ্রেফতারের আশ্বাসে কর্মসূচি সাময়িক প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। আমাদের মূল যেই দাবি ছিল যে হত্যাকারী যে তার যাতে পর্যাপ্ত শাস্তি হয়, কিন্তু তারা এখনও হত্যাকারীকে আইডেন্টিফাই করতে পারেনি। তারা বলছে যে আমরা করছি, মামলা করেছি, কিন্তু কোনো কিছু হয়নি, সব কিছু হচ্ছে, হবে, এই আশ্বাসই তারা দিয়ে যাচ্ছে। রাঁচির খুনিকে ধরে পর্যাপ্ত পরিমাণে এবং সর্বোচ্চ শাস্তি দেওয়া, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। খুনিটা কে সেটাও আইডেন্টিফাই করতে পারে না। আমি শুধু কেয়ার করি রাঁচির মৃত্যুটার যেন বিচার হয়। তোমরা যেটা চাও, বিশ্বাস করো কিনা জানি না, আমিও সেটা চাই, বাট লেট মি অ্যাড্রেস দ্য ইস্যু। আমি তো আর পুলিশ না, কোথায় ঘুরবো? আমি শুধু পুলিশদের বলেছি যে ইউ হ্যাভ টু ডু ইট, এবং কোনো পুলিশ যদি আমাদের সহযোগিতা না করে, আই উইল গো টু দ্য টপ পারসন। উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রবিউল হোসেনের অপসারণ দাবিতে প্রধান কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। তাদের সঙ্গে একাত্মতা জানান বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরাও। 1,500 কোটি টাকা লোপাটের পাশাপাশি প্রায় 200 কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করার অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। এক দফা এক দাবি, রবিউলের পদত্যাগ, এমন স্লোগান দিয়ে মতিঝিলে উত্তরা ব্যাংকের প্রধান ফটকে রোববার দুপুরে তালা ঝুলিয়ে দেয় বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। 5 আগস্টের পর ব্যাংকটির চাকরিচ্যুত কর্মীরা নানা অনিয়মের অভিযোগে ব্যবস্থাপনা পরিচালকের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসেন। স্বৈরাচারী হাসিনা সরকার এবং ওবায়দুল কাদেরের সহযোগিতায় উনি এতদিন ব্যাংকে অবস্থান করছে। কন্টাকে 10,000 20,000 টাকা দিয়ে লোক নিয়ে আমাদেরকে ছাঁটাই করেছে। 1 থেকে 1,500 কোটি টাকা উনি লোপাট করেছেন ব্যাংকের। আন্দোলনরত কর্মীদের সাথে সংহতি জানাতে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, ফ্যাসিবাদের দোসরদের কোথাও জায়গা হবে না। আওয়ামী লীগের দালালও হয়ে কিভাবে ব্যাংকিং খাতকে ধ্বংস করেছে, কিভাবে জনগণের অর্থকে ধ্বংস করেছে, তাকে পদত্যাগ না করা পর্যন্ত আমরা এই অবরোধ কর্মসূচি, এই ঘেরাও কর্মসূচি আমরা চালিয়ে যাব। তালা ঝুলানো থাকবে। এই রবিউল হোসেনকে প্রোটোকল দিচ্ছে, তাকে ভাড়া দিচ্ছে, টাকার বিনিময়ে তাকে স্থান দিচ্ছে। এটা কিন্তু আমরা বুঝি। একে থামান, এর গলায় লাগাম লাগান। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে চলতি বছরের জুন মাস শেষে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ছিল 1200 কোটি টাকার বেশি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। শ্রমিকদের ন্যূনতম মজুরি ও ট্রেড ইউনিয়ন করার পরিবেশ মার্কিন প্রশাসনের মন মতো হলেই বাংলাদেশ যুক্তরাষ্ট্রে জিএসপি ফিরে পাবে বলে আশ্বস্ত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান বাণিজ্য উপদেষ্টা। বলেন, স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে যেসব সুবিধা দেওয়ার কথা সে বিষয়ে ইতিবাচক সাড়া দেয়নি যুক্তরাষ্ট্র। সকালে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে দেখা করতে আসেন মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিনিধি দল। কত দ্রুত আমরা 11 দফা বাস্তবায়ন করতে পারি। সাক্ষাৎ শেষে বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের জানান, মার্কিন বাজারে জিএসপি সুবিধা ফিরে পেতে বাংলাদেশে শ্রমবান্ধব কর্মপরিবেশ নিশ্চিতে 11টি কর্মপরিকল্পনার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। জোর দিয়েছে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার পূর্ণ স্বাধীনতা দেওয়ার পাশাপাশি কর্মীদের হয়রানি না করা ও ন্যূনতম মজুরি নিশ্চিত করার ওপর। জিএসপি পেতে গেলে আমাদের লেবার রাইটের যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে কমপ্লাই করার দরকার আছে, এবং আমরা এগুলো কমপ্লায়েন্সের পরে অবশ্যই আমরা জিএসপি পাবো বলে আশা রাখি। তবে স্বল্পোন্নত দেশ হিসেবে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে যেসব সুবিধা পাওয়ার কথা বাংলাদেশের, তা দেওয়ার ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া মেলেনি বলে জানান বাণিজ্য সচিব। কিভাবে ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস যেটা আমরা ইউরোপিয়ান ইউনিয়নে পাচ্ছি, অন্যান্য জাপানে পাচ্ছি, অন্যান্য জায়গায় পাচ্ছি, সেটা আমরা আমেরিকাতেও চাই, কিন্তু বাট তারা ওই লাইনে কথা বলেনি। বৈঠকে সাম্প্রতিক সময়ে পোশাক খাতের শ্রমিক অসন্তোষ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানায় বাণিজ্য মন্ত্রণালয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এলডিসি উত্তরণে বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। যুগের সঙ্গে তাল মেলাতে না পারলে মধ্যম আয়ের দেশ হওয়া অর্থবহ হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ।
সকালে রাজধানীর একটি হোটেলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে আয়োজিত কর্মশালায় তিনি একথা বলেন। জানান, অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজ রাষ্ট্র পরিচালনায় পরবর্তী সরকারকে ইতিবাচক সহায়তা করবে। এ সময় আলোচকরা বলেন, স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে গেলে উন্নত বিশ্বে রপ্তানির সুবিধা কমে যাবে। চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন দেশের সঙ্গে AfTA চুক্তি বাড়ানোর পরামর্শ দেন বক্তারা। Whatever reforms, whatever we are doing right now, these will leave some footprint for the future government also. That is very important. We will not possibly do the long-term reforms because that is for the elected government. There are of course challenges to go move into this LDC. We might lose the GSP type or concessional export. ট্রেড লাইসেন্স নবায়নকে বাধা মনে করে দেশের অর্ধেকেরও বেশি উদ্যোক্তা। তবে বেশিরভাগ উদ্যোক্তাই চান নিয়ম মেনে ব্যবসা করতে। এক্ষেত্রে ওয়ান স্টপ সেবা চালু ও জামানতবিহীন ঋণ সহ বিভিন্ন সুবিধা চান তারা। সকালে আগারগাঁওয়ে আয়োজিত বাংলাদেশের অনানুষ্ঠানিক SME খাতকে আনুষ্ঠানিকীকরণ ও ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে এসব তথ্য উঠে আসে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা বলেন, অনানুষ্ঠানিক খাত নিবন্ধনের আওতায় না আসার কারণে সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। সেমিনারে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বিভিন্ন খাতে 16 বছরের স্থবিরতা ভাঙার চেষ্টা করছে সরকার। এ খাতের সবার পরামর্শ নিয়ে সমস্যার সমাধান করার কথাও জানান উপদেষ্টা। যে আমাদের এখানে ট্রেড লাইসেন্স অথবা রেজিস্ট্রেশন এই ধরনের এমপ্লয়ির সঙ্গে প্রসেসের সাথে ঠিক জড়িত না থাকার কারণে আমরা ইকোনমির যে মেইন স্ট্রিম তাদের সঙ্গে তাদেরকে ইনফর্মাল সেক্টরগুলোকে আমরা ইনক্লুড করতে পারছি না। স্মল কটেজ মিডিয়াম ইন্ডাস্ট্রিজ কিন্তু বাংলাদেশের ভরসা। ঘরে ঘরে যেন এই উদ্যোক্তা গড়ে ওঠে। যে বাধাগুলো আছে সে বাধাগুলো আমরা সরিয়ে দিব। যে জায়গাগুলোতে আপনাদের মনে হচ্ছে যে আটকে যাচ্ছে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের পাশে থেকে সেই আটকে যাওয়া অবস্থাটাকে আবার ঠিক করে দেব। বিএনপি ক্ষমতায় গেলে বেকারদের সরকারি ভাতার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি কথা বলেন। দেশে এখনও বড় একটি অংশের আয় দারিদ্র্যসীমার নিচে আছে উল্লেখ করে আয় বৈষম্য কমাতে নতুন অর্থনৈতিক মডেলের প্রস্তাব দিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। সরকারের সীমাবদ্ধতা নাগরিকের ওপর চাপিয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি। এদিকে বিএনপি নেতা আমির খসরু বলেন, তার দল ক্ষমতায় এলে অর্থনৈতিক সংস্কারে স্বাস্থ্য ও শিক্ষা খাত সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। মোটামুটি অর্থ দরকার হতে পারে তার একটা আনুমানিক আমরা প্রাকল্প করার চেষ্টা করি। এইটা একটা যারা পড়াশোনা শেষ করে 1 বছর পর্যন্ত চাকরি পাবে না, হুইচএভার ইজ দ্য আর্লিয়েস্ট, ততদিন রাষ্ট্র তাদেরকে একটা ভাতা দেবে। আমার বাংলাদেশের জনগণকে নাগরিক হিসেবে তার একটা ন্যূনতম আয় পাওয়ার অধিকার আছে। সেই অধিকার বোধের থেকে আমি আজকে এই জিনিসটাকে এখানে এনেছি। এইটা এমন কোনো করতে পারতে এই কি সমস্যা আছে, এটা যারা দেশ চালায় এটা তাদের সমস্যা। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে জুলাই অক্টোবরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ADP বাস্তবায়ন হয়েছে মাত্র 8% কাছাকাছি, যা গেল 5 বছরের মধ্যে সবচেয়ে কম। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ হালনাগাদ এই তথ্য প্রকাশ করেছে। গেল অর্থ বছরের জুলাই অক্টোবর সময়ে বাস্তবায়নের হার ছিল 11.54%। টাকার অঙ্কে জুলাই অক্টোবর সময়ে বাস্তবায়নের পরিমাণ 21,978 কোটি টাকা। পুরো অর্থ বছর জুড়ে বরাদ্দ রাখা আছে 2,78,288 কোটি টাকা। সরকারি ব্যয় কমানো, জুলাই আগস্টের অভ্যুত্থান, বড় প্রকল্পগুলোর পুনর্মূল্যায়ন সহ নানা কারণে বাস্তবায়নের হার কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজারবাইজানে খুলছে কর্মসংস্থানের নতুন দুয়ার। বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেয়ার আগ্রহ জানিয়েছে দেশটি। বছরের শুরুতে ঢাকায় আসবে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। দূতাবাস খোলার বিষয়টিও বিবেচনায় রেখেছে বাকু। মার্জিয়া মোমো রিপোর্ট।
ককেশাস অঞ্চলের বৃহত্তম দেশ আজারবাইজান। খনিজ জ্বালানি সমৃদ্ধ ধনী এই দেশে প্রবাসী বাংলাদেশির সংখ্যা বর্তমানে 1000। সাশ্রয়ী ব্যয়ে উচ্চশিক্ষার জন্য দেশটির রাজধানী বাকুর বিশ্ববিদ্যালয়গুলোতে পদচারণা বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীদের। চিপ প্রাইসে ভালো পড়াশোনা করা যায়, এখানের ডিগ্রিটা পুরো ইউরোপে অ্যাকসেপ্টেবল। জ্বালানি বাণিজ্যের পাশাপাশি আজারবাইজানের উল্লেখযোগ্য খাত জাহাজ নির্মাণ শিল্প, যেখানে দক্ষতা দেখিয়ে চলেছেন প্রায় 500 বাংলাদেশি কর্মী। 14 নভেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের বৈঠকের পর নতুন সম্ভাবনা উকি দিচ্ছে বাংলাদেশি কর্মসংস্থানের ইস্যুতে। দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে 2025-এর প্রথম দিকে আজারবাইজান সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরে পাঠাবেন বলে জানান প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। সেখানকার প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা, আজারবাইজানে বাংলাদেশ হাইকমিশন প্রতিষ্ঠা করা গেলে আরও উপকৃত হবেন তারা। বাংলাদেশ থেকে যদি কেউ কাজের ভিসা নিয়ে আসতে চায়, এখানে বিভিন্ন ধরনের যেগুলো শিপইয়ার্ড কোম্পানি আছে, ঠিক আছে, এই শিপইয়ার্ড কোম্পানিতে আপনাদের সিভিটা জমা দিতে পারেন, সিভিটা সেন্ড করতে পারেন ইমেলে। যদি ইন ফিউচারে যদি আমাদের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশনটা যদি বাড়ে, তাহলে কাজের সুযোগটাও বাড়বে। এম্বাসি না থাকার কারণে আমাদের মালয়েশিয়া শরণাপন্ন হইতে হয়, একটু সময় লেগে যায়। এর আগে গত 15ই জুন বাকুতে বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে প্রথম ফরেন অফিস কনসালটেশন বৈঠক অনুষ্ঠিত হয়। মার্জিয়া মুমু, বাকু, আজারবাইজান। ভালো কোম্পানিকে পুঁজিবাজারে আনতে বিশেষ কর ছাড় চাই বিএসইসি। এ বিষয়ে এনবিআরকে চিঠি দিয়েছে সংস্থাটি, যা বাস্তবায়ন হলে যুগান্তকারী প্রভাব পড়বে বলে মনে করেন আইসিবি চেয়ারম্যান। তবে এতে বাজারে বৈষম্য বাড়ার পাশাপাশি রাজস্ব কমবে বলে মনে করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটিতে থাকা অর্থনীতিবিদ। মহির মারুফের প্রতিবেদন। নতুন কমিশন দায়িত্ব নেয়ার 3 মাস পেরিয়ে গেলেও স্থিতিশীলতা ফেরেনি শেয়ার বাজারে। একদিকে দুর্বল কোম্পানির শেয়ারের চাপ, অন্যদিকে বহুজাতিক কোম্পানির তালিকাভুক্তিতে অনীহা। সব মিলিয়ে ভালো মানের আইপিও পেতে মরিয়া বিএসসিসি এবার বিশেষ সুবিধা চেয়ে অনুরোধ জানিয়েছে এনবিআর এর কাছে। সম্প্রতি এনবিআরকে পাঠানো এক চিঠিতে 30% শেয়ার পুঁজিবাজারে অফলোড করবে বা ছাড়বে এমন কোম্পানিগুলোকে 5 বছরের জন্য শতভাগ কর মওকুফের অনুরোধ করেছে বিএসসিসি। এছাড়া 10 এবং 20% শেয়ার ছাড়ের ক্ষেত্রেও কর কমানোর আবেদন করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। যেসব কোম্পানি আইপিওর মাধ্যমে 30% শেয়ার পোস্ট আইপিও পেডাপের অফলোড করবে বা অফার সাইজ হবে, তো সে ধরনের কোম্পানিকে 5 বছরের কর অবকাশ সুবিধার জন্য আমরা অনুরোধ করেছি। এবং পাশাপাশি যারা 20% অফলোড করবে তাদের জন্য ট্যাক্স রেট 12.5%-এর আমরা প্রস্তাবনা করেছি। আর যারা 10% করবে তাদের জন্য 15%। বাজারে তারল্য প্রবাহ বাড়ানো এবং বহুজাতিক কোম্পানিকে আকৃষ্ট করতে বিএসইসির এই উদ্যোগকে যুগান্তকারী সিদ্ধান্ত বলছেন আইসিবির চেয়ারম্যান। 30% যদি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি অফলোড করে, এখানে জনগণ উপকৃত হবে এবং 5 বছর পরে আরও বেশি ট্যাক্স পাবে, কারণ ওই কোম্পানিগুলো তো তোমার ট্রান্সপারেন্ট হবে, অ্যাকাউন্টেবল হবে, তারা ডিসক্লোজার করতে বাধ্য হবে তাদের আয় ব্যয় ইত্যাদি। তাহলে ইট ইজ গুড প্রপোজাল, আই উড সে যুগান্তকারী বলবো। তবে শ্বেতপত্র প্রণয়ন কমিটিতে থাকা এ অর্থনীতিবিদ সতর্ক করে দিয়ে বলেছেন, এমন কর ছাড়ের ক্ষেত্রে তৈরি হতে পারে বৈষম্য, কমতে পারে রাজস্ব। পুরানো যারা নাকি সেখানে অফলোড করেছেন তারা 27% তারা দিতে থাকবেন, আর নতুন যারা আসবেন তাদেরকে 5 বছরের জন্য, একটা বড় সময়ের জন্য কিছুই দিতে হবে না। এটা একটা বৈসাদৃশ্য সৃষ্টি করবে। এনবিআর এর তো একটা চ্যালেঞ্জ আছে যে সে যদি টাকা না পায় তাহলে আমাদের দেশের উন্নয়নমূলক কাজ বলি, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, এসব কাজের জন্য টাকা সে কোথা থেকে পাবে? বহুজাতিক কোম্পানিকে তালিকাভুক্ত না করলে চাঙ্গা হচ্ছে না পুঁজিবাজার, আবার বিশেষ সুবিধা না দিলে আগ্রহ দেখাচ্ছে না এসব প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে বাজার বিশ্লেষকরা বলছেন, সব মিলিয়ে শাখের করাতের মুখোমুখি নিয়ন্ত্রক সংস্থা। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। 15 থেকে 20 বছর ধরে 300 গাড়ি পড়ে থাকায় চরম বেকায়দায় চট্টগ্রাম বন্দর। মামলা থাকায় নিলাম বা ধ্বংস করতে পারছে না কাস্টম হাউস। অবশেষে নিলাম শেডের স্ক্র্যাপ পণ্য বিক্রি করে সব গাড়ি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় আরও জানাচ্ছেন কমল দে।
চট্টগ্রাম বন্দরের বহুতল কার শেড এবং কেমিক্যাল শেডের ঠিক মাঝেই গত 15 বছরের বেশি সময় ধরে পড়ে আছে প্রায় 300 প্রাইভেট কার, পাজেরো, মাইক্রোবাস এবং পিকআপ। বিদেশ থেকে আমদানি করা এসব গাড়ি আমদানিকারক ছাড় না করায় এখানে ফেলে রাখতে বাধ্য হয়েছে কাস্টম হাউস। আবার আমদানি সংক্রান্ত মামলার কারণে এসব গাড়ি নিলামে বিক্রি কিংবা ধ্বংস করা যাচ্ছে না। গাড়িগুলো দীর্ঘদিন থাকলে চট্টগ্রাম বন্দর কোনো এটার উপরে কোনো স্টোর অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড পায় না। তো সেই হিসেবে আমরা চাই মালামালগুলো আসলে নির্ধারিত সময়ের মধ্যে যেন দ্রুত ডেলিভারি যায়, এতে গভর্নমেন্ট রেভিনিউটাও বাড়ে। রিকন্ডিশন গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বারবিডার দাবি, শুল্ক ছাড়া নানা কারসাজি করতে গিয়ে ইউরোপ থেকে আমদানি করা গাড়ি সবচেয়ে বেশি কাস্টমসে আটকা পড়ছে। আমদানিকারক কৌশলে শুল্ক কম দিয়ে গাড়ি ছাড় করার আশায় ইউরোপের বিভিন্ন দেশ থেকে গাড়ি আমদানি করেন। পরবর্তীতে শুল্ক হার সহ মূল্য বেশি পড়ে যাওয়ায় করছেন না গাড়ি ছাড়। বর্তমানে বন্দরে বিভিন্ন শেডে 900 গাড়ি রয়েছে। যখনই অকশন হয় তখনই ডিউটির উপরে গিয়ে কিছু টাকা বেশি পেলেও গভর্নমেন্ট যদি সাথে সাথে বিটারকে যদি দিয়ে দেয় ফার্স্ট বিটারকে, তাইলে আজকে এই পরিণতি হইতো না। এদিকে চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শেড স্ক্র্যাপ হিসেবে বিক্রির জন্য কাটা 74টি গাড়ির ধ্বংসবাসের সহ পরিপূর্ণ হয়ে আছে পুরাতন জিনিসে। নানা জটিলতায় গাড়ির স্ক্র্যাপ কিংবা অন্যান্য মালামাল বিক্রি করতে না পারায় বন্দরের শেড থেকে গাড়িগুলোও আনতে পারছে না চট্টগ্রাম কাস্টম হাউস। সদ্য বিলুপ্ত দ্বাদশ সংসদে 24 জন সাবেক সংসদ সদস্যের নামে আমদানি করা 24টি ল্যান্ড ক্রুজার সহ 400টি গাড়ি নিলামে বিক্রির জন্য বাই পেপার হস্তান্তর করা হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউসের কাছে। এখন কিছু মালামাল আছে আপনারা জানেন, সেগুলো যদি আমরা সরিয়ে ফেলতে পারি, ওটা একটা প্রসেস চলছে, সরিয়ে ফেলতে পারলে এখানে কিছু জায়গা খালি হবে, সেক্ষেত্রে আমরা কিছু গাড়ি এখানে শিফট করে নিয়ে আসতে পারবো। তবে নিলাম শেডে থাকা স্ক্র্যাপ পণ্যগুলো বিক্রি করে এসব গাড়ি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাস্টম হাউস। গাড়িগুলি নিয়ে যাওয়া হবে অকশন শেডে। আর এই খালি জায়গায় ইয়ার্ড নির্মাণের পরিকল্পনা নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের কারশেড থেকে কমল দে, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নাসিরউদ্দিন কমিশনের পথ চলা শুরু, সাহস অভিজ্ঞতা দিয়ে মোকাবিলা করতে চান চ্যালেঞ্জ। সংস্কারের আগেই ইসি নিয়োগ হওয়ায় প্রত্যাখ্যান নাগরিক কমিটির। 5 বিসিএস এ নিয়োগ পাবেন 18,000-এর বেশি, জানালেন জনপ্রশাসন সচিব। 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ল সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব জমার সময়সীমা। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।